সুপ্রিয় দর্শক, পিটিভি নিউজ বিডি.কম এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিস কুমার দে। আমাদের নিয়মিত সংলাপ সমৃদ্ধির পথে বাংলাদেশ। আজকের বিষয় উন্নয়ন অগ্রযাত্রায় পদ্মা সেতু, নৌখাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় নিয়ে আমরা আলোচনার অবতারণা করেছি। অবতারণা করি নাই, সম্মানিত অতিথিরা অবতারণা করবেন বা তারা বলবেন। বিষয়টি আমরা নির্ধারণ করেছি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন বিশিষ্ট নাগরিক, একজন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং আছেন উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল। আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি। আমি আলোচনাটা শুরু করব। দুজনই নৌ পরিবহন ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। চৌধুরী আশিকুল আলম যেহেতু নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, ফলে নৌ পরিবহন ব্যবস্থার সঙ্গে উনি আষ্টে পৃষ্ঠে জড়িত। একইভাবে আমিনুর রসুল বাবুলও নৌ দুর্ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে নৌ পরিবহন ব্যবস্থার সামগ্রিক বিষয়ের উপরে উনি একসময় মনোনিবেশ করেন। উনি এর উপরে দীর্ঘদিন পর্যবেক্ষণ এবং গবেষণা কাজ চালিয়ে আসছেন। ফলে আমরা মনে করি যে আমরা দুইজন অ্যাপ্রোপ্রিয়েট পারসনকেই আজকের অতিথি হিসেবে যুক্ত করতে পেরেছি। আমি আলোচনাটা শুরু করতে চাই জনাব আশিকুল আলমকে দিয়ে, যিনি এই পদ্মা সেতু ভালো মন্দ নিশ্চয়ই আমরা ভালো দিকটাই প্রাধান্য দেব এবং ভালো দিকই বেশি বিধায় সরকার অত্যন্ত সাহসিকতার সঙ্গে পদ্মা সেতু নির্মাণের মতো এত বড় মেগা প্রকল্প হাতে নিয়েছিল এবং সফলতার পথে এগিয়ে গেছে। এ বিষয়ে আমি শুরুতেই চৌধুরী আশিকুল আলমকে তার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আশিস দাকে। ptbnews.com এই যে দীর্ঘদিন ধরেই বিশেষত করোনার সময়ে এই যে ভার্চুয়াল প্রোগ্রাম আয়োজন করে বিভিন্ন টপিক্সের উপরে বিভিন্ন আলোচকদের কে সম্মানিত করে আলোচনা সৃষ্টি করা এবং আলোচনার মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের বিভিন্ন মতামতকে সামনে নিয়ে আসার জন্য যে মহান উদ্যোগ গ্রহণ করছেন, এই জন্য পিডিবি নিউজকে, বিশেষত আশিস কুমার দেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতাও জানাই। তো আজকের যে টপিক্স, এই টপিক্সে আলোচনা করার জন্য উনি আমাকে এবং আমিনুর রসুল ভাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আমিনুর রসুল ভাইকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। রসুল ভাই, আমরা বোধহয় সমসাময়িক সময়ে আরো এই খালি ভার্চুয়াল ছাড়াও অন্য কাজে অগ্রসর হতে পারবো। পরে আমি আশিসদার সাথে কথা বলবো আপনার নাম্বার নিয়ে। তো আমরা যে জিনিসটা আজকে টপিক্সটা খুবই মানে হটকেকের মতো, কেন যেটা ছিল স্বপ্ন সেটা বাস্তবায়ন হতে যাচ্ছে। এটার স্পর্শকাতরতা, এটার পজিটিভ নেগেটিভ বিভিন্ন দিক, এগুলো আলোচনা অত্যন্ত আবশ্যক। কারণ এটা কিন্তু সমালোচনা করার জন্য আবশ্যক না, এটা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার জন্য আবশ্যক। তবে এই স্পর্শকাতর অবস্থায় যদি আমি আসলে একটু ব্রিফলি আলোচনা করি, যেহেতু দুইজন আলোচক, আর কোথায় থামাবেন সেটা আমি জানি না, তবে আমি শুরু করি। আজকে আমাদের এই প্রচার মাধ্যমের সুবাদে যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন, সেই সব দর্শক বা শ্রোতা মন্ডলীকেও আমি আমার পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের ক্ষুদ্র জ্ঞানে, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায়, আমাদের যেটুকু সামর্থ্যতা আছে সেটা দিয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তুলে ধরার চেষ্টা করব। বাকিটাকে পরিপূর্ণতা দান করার দায়িত্ব হচ্ছে শ্রোতা এবং যারা দর্শক তাদের। তো আমি যদি বলি, একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মূল হচ্ছে জাতীয় পুঁজির বিকাশ, যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশে এটাই একটা চ্যালেঞ্জের জিনিস। বিশ্বের ধনী রাষ্ট্রগুলো মূলত তাদের পুঁজি বিনিয়োগ ও পণ্য বিপণনের জন্য মুক্তবাজার অর্থনীতির উপর নির্ভর করে চলে,
যে কারণে তারা উন্নয়নশীল দেশসমূহে তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ রাখার কৌশল নিয়ে অগ্রসর হয়। ফলে আমাদের দেশের শিল্প বিকাশ ঘটার ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েট পলিসিতেই অগ্রসর হয়। সেদিকে দৃষ্টি দিলে আমাদের দেশে বিশেষায়িত শিল্পাঞ্চল জোন গড়ে উঠছে। পরিকল্পনার দিক দিয়েই বলা হচ্ছে আমাদের দেশের ভূ রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে, যাতে এটা একটা ইকোনমিক্যাল হাব হিসাবে আমাদের দেশ আসতে পারে। ফলে মূলত ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, বিভিন্ন ধরনের ইস্যু এর সাথে লিঙ্কড, রিলেটেড, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেডে আমাদের দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আমাদের এই ভূখণ্ড, আমাদের নদী, আমাদের সমুদ্র, আমাদের যোগাযোগ ব্যবস্থা সবকিছুই খুব ইম্পর্টেন্ট আজকের বিশ্ব পরিস্থিতিতেই, এবং সাউথ এশিয়ার পরিবেশ বা এশিয়া প্যাসিফিকের পরিবেশের প্রেক্ষিতে, যার ফলশ্রুতিতে বিশ্ব ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমাদের দেশের সমুদ্র ও নৌপথ, সড়ক পথ ও রেল যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়ন ঘটছে তা আমরা সবাই প্রত্যক্ষ করছি। পদ্মা সেতু তাই গোটা দেশের, বিশেষত চট্টগ্রাম, ঢাকা, দক্ষিণাঞ্চলের পায়রা ও মোংলা বন্দরকে সংযুক্ত করে পণ্য সঞ্চালনের একটি আধুনিক ব্যবস্থা হিসেবে সামনে আসছে। এছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা ধরনের প্যাটার্নের সমুদ্র ও নৌবন্দর গড়ে উঠেছে। আমি নানা ধরনের প্যাটার্ন বলার মূল কারণ হচ্ছে এলএনজি পোর্ট আছে, ডিপসি পোর্ট আছে, আমাদের আবার যে কন্টেনার পোর্ট আছে, আবার বাল্ক কার্গো পোর্ট আছে, বিভিন্ন পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু গড়ে উঠতেছে রাষ্ট্রীয় উদ্যোগে ও ব্যক্তি মালিকানাধীন উদ্যোগে মধ্য দিয়ে। এছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা ধরনের, আচ্ছা এটা বলছি, তবে এখনো পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বন্দর, বিশেষত নদী বন্দর এবং নৌপথের উন্নয়ন পরিকল্পনা অগ্রসর। অতীতের পরিকল্পনায় বিশ্বব্যাপী দেশে দেশে, বিশেষত ভারত সহ এই অঞ্চলে নৌ ব্যবস্থাপনাকে যেভাবে অবহেলা করা হয়েছে এবং তার ফলে নদীর প্রবাহকে সংকুচিত করে ফেলা হয়েছিল, এখন তাকে পুনরুদ্ধারের জন্য ড্রেজিং ব্যবস্থা চালু করা হয়েছে। বাংলাদেশে সমুদ্র সংযোগের নদী ছাড়াও অভ্যন্তরীণ নৌপথ ড্রেজিং এর মাধ্যমে উদ্ধারের ব্যবস্থা কার্যকর রয়েছে। প্রকৃতির অবদানের নদী ভুল নীতি ও পরিকল্পনার কারণে যে দুর্দশার মধ্যে পড়েছে তাকে উদ্ধারের একটি মহা চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করে চলেছি। এখন আসা যাক পদ্মা সেতু বাস্তবায়ন নিয়ে। এটি একদিকে যেমন আশার সঞ্চার করেছে, তেমনি নদীর নাব্যতা রক্ষা এবং ওই অঞ্চলে পারাপারের কাজে নিয়োজিত ফেরি ও লঞ্চ ব্যবস্থার মূলত প্রয়োজনীয়তা সেই অর্থে থাকবে না। তো এটা একটা চ্যালেঞ্জ হিসাবে আসছে এই শিল্পের জন্য। একদিকে শিল্পের ব্যবস্থাপনার পুনর্বিন্যাসের ফলে যেসব পণ্যবাহী জাহাজ চলাচলের ক্ষেত্র বেড়েছে, তেমনি অনেক ধরনের ছোট বড় যান্ত্রিক নৌযান চলাচলের সুযোগ সৃষ্টি ও বিনির্মাণ কার্যক্রম চলছে। এক্ষেত্রে আমাদের একটি সমন্বিত উন্নত নৌ ব্যবস্থাপনা এবং নৌপথের উন্নয়ন এবং সেফটি বিষয়টিও সামনে আসছে। এক্ষেত্রে দক্ষ কর্মী ও সেই কর্মী ধরে রাখার জন্য উন্নত জীবন ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নৌ সেক্টরে নৌ শ্রমিকদের, নাবিকদের জন্য অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। এখন আসি পদ্মা নদীতে মাওয়া থেকে পারাপারের লঞ্চ ও ফেরি ব্যবস্থায় যে সাময়িক বিপর্যয় আসবে তাকে কোনোভাবে পরিকল্পনায় এনে ওই নৌযান সমূহ এবং নৌযানের সাথে সংশ্লিষ্ট নাবিক ও নৌ উদ্যোক্তাদের রক্ষা করা যাবে, তার পরিকল্পনা গ্রহণ রাষ্ট্র তথা কর্তৃপক্ষকে স্টেক হোল্ডারদের সমন্বিত করে পরিকল্পনা, সুপারিশ তৈরি ও ব্যবস্থাপনা করাটা আজ সময়ের দাবি। একই সাথে বন্দর সংশ্লিষ্ট জনপদ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনও একটি চ্যালেঞ্জ। আমরা দেখেছি যমুনাতে সেতু তৈরির ফলে, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু যেটা, সেই তৈরির ফলে সিরাজগঞ্জ নৌ ব্যবস্থাপনার বিলুপ্তি এবং নদী শাসন এবং ব্রিজ নির্মাণের ত্রুটির কারণে যমুনা নদীর দুরবস্থা। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এগুতে হবে। তা না হলে ভবিষ্যতে গোয়ালন্দ, পাটুরিয়া, দৌলদিয়া তথা উত্তরবঙ্গের সাথে নৌ যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখা ও উন্নত করার চ্যালেঞ্জ ও আমাদের মোকাবেলা করতে হবে। বন্দর বাড়ছে, নৌযান বাড়ছে, কিন্তু অপেক্ষমান নৌযান রাখার পোতাশ্রয়, ঘাট ব্যবস্থাপনা, নৌযান শ্রমিকদের ওঠানামার বাজার করা, চিকিৎসা ব্যবস্থা করা ও একটি বড় চ্যালেঞ্জ।
সর্বোপরি নৌপথের নিরাপত্তা ও নিরাপদ নৌপথ গড়ে তোলাই আজ বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সফলভাবে ও পরিকল্পিতভাবে মোকাবেলা করতে পারলে বাংলাদেশের সমৃদ্ধিতে নতুন যুগের সূচনা হওয়ার প্রভূত সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু টেকসই উন্নয়নে নৌশিল্পের সাথে সম্পৃক্ত নাবিক, শ্রমিক, জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নও অত্যাবশ্যক একটি বিষয়। কারণ এই একটার সাথে কো-রিলেটেড। একটা রাষ্ট্রের উন্নতি মানে খালি শিল্পের উন্নতি, ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি না, সেই সাথে মানুষের জীবন মানের উন্নতিও এক্ষেত্রে আসে। তো পদ্মা নদীতে সেতু একদিকে আমাদেরকে যেমন আমাদের স্বপ্নের একটা বাস্তবায়ন এবং একটা বিরাট সম্ভাবনার দিক সামনে নিয়ে আসতেছে। এইটাকে প্রপারলি কাজে লাগানো যেমন দরকার। এই পদ্মা সেতু কেবলমাত্র সড়ক ব্যবস্থাকেই সমৃদ্ধ করবে তা না। আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি, চট্টগ্রাম সি পোর্ট, পায়রা পোর্ট বা মংলা পোর্ট বা যে সমস্ত পোর্ট তৈরি হবে বা ইনল্যান্ড পোর্ট যেগুলো আছে, এখানে যে ট্রেড কমিউনিকেশন, এটা আসলে সমুদ্র, নদী, নৌ ব্যবস্থার সাথে সড়ক ব্যবস্থা, রেল ব্যবস্থা, এমনকি বিমান ব্যবস্থা, অর্থাৎ ট্রান্সপোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার, টোটাল ট্রান্সপোর্টটাকেই কিন্তু আসলে ওয়ার্ম আপ হইতে হবে, তাকে সাইমালটেনিয়াসলি আগায় নিয়ে যেতে হবে, একটার সাথে একটা কিন্তু রিলেটেড। আমরা দীর্ঘদিন ধরে রূপসা ব্রিজ আমরা দেখছি, কিন্তু তারও আগের থেকে স্বপ্ন ছিল যে রূপসা বা খুলনা অঞ্চলে একটা বিমানবন্দর হবে। এখনো পর্যন্ত কিন্তু সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু মংলা পোর্টকে ভ্যালুয়েবল করতে গেলে এটা খুবই প্রয়োজন। কারণ যারা ইনভেস্টর বলেন বা দ্রুত সময়ের ভিতরে যাতায়াত করতে চান, তাদের কিন্তু যাওয়া আসার জন্য বিমান ব্যবস্থাপনা দরকার হয়। পণ্য সঞ্চালনের ব্যবস্থা হচ্ছে, সড়ক হচ্ছে, নৌপথ হচ্ছে, কিন্তু সেই সাথে যদি কোরিলেটেড হয়ে মানে এয়ার স্পেসের ফ্যাসিলিটি তৈরি না হয়, তাহলে আসলে আমরা যে ধরনের উন্নয়ন হচ্ছে, যদিও জাতীয় উন্নয়ন বলতে আমাদের দেশের কাঁচামালের উপর নির্ভরশীল পণ্য উৎপাদন ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আমরা টিকিয়ে রাখার ক্ষেত্রে পরিকল্পনাগত ঘাটতি আমাদের দেশে আছে। ফলে রাষ্ট্র নিয়ন্ত্রিত অনেক প্রতিষ্ঠানই, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আজকে ডিন্যাশনালাইজ হচ্ছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা নতুন আধুনিকায়ন বা নতুন রূপে এটাকে রূপায়িত করার যে সুযোগ, সেই সুযোগটাকে আমরা যদি আমাদের পলিসি ইমপ্লিমেন্টের ভিতরে নিয়ে আসি, তাহলে আসলে যোগাযোগ ব্যবস্থায় আমাদের নৌ শিল্প, আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম, যে নৌপথের যে নাব্যতার প্রশ্ন আছে, নৌপথের ট্রাফিক ব্যবস্থাপনার প্রশ্ন আছে, নৌপথের সেফটি সিকিউরিটির প্রশ্ন আছে, এরপরে নাবিকদের জীবন মানের উন্নয়ন বা নাবিকদের সেফটি, নাবিকদের সোশ্যাল সেফটি, এগুলাও কিন্তু রিলেটেড ইস্যু, যেগুলা আমি যেটা প্রথম থেকে বলে আসছি এই আলোচনায়, যে আমরা যারা এগুলা নিয়ে ভাবি, অন্তত যারা অ্যাক্টিভ রোলে আছি, ভাবনার দিক দিয়ে বলেন বা কাজের দিক দিয়ে বলেন, তাদেরকে সমন্বিত করে রাষ্ট্রের কিন্তু পরিকল্পনা নেওয়া উচিত। আমি জানি না, আমাদের হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, রাষ্ট্রের হয়তো বড় জ্ঞান, বড় প্রচেষ্টা, বড় বড় হয়তো জ্ঞানী গুণী জন ওখানে আছেন, তাদের কাছে হয়তো আমাদের এই জ্ঞান সীমাবদ্ধতা, সীমাটা হয়তো অনেক ছোট, কিন্তু তারপরেও আমরা কিন্তু প্র্যাকটিক্যাল, আমরা কিন্তু সবসময় ক্রিয়াশীল। আমরা খালি যে আমাদের জাতীয় অর্থনীতিকে নিয়ে চিন্তা ভাবনা করি তা না, আমরা গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারকে নিয়েও চিন্তা ভাবনা করি, এবং আমরা গ্লোবালি এটা লিঙ্ক মেনটেন করেই কিন্তু চলি। ফলে গ্লোবাল অর্থনীতি, গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল পলিসি, গ্লোবাল বিজনেস পলিসি, এগুলা যেহেতু আমরা জানি বা বুঝি, সেই কারণে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আবারও সরকার বা স্টেক হোল্ডার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি এই মেসেজটাই দিতে চাই যে এখনো সময় আছে, সমন্বিত করেন। সবার পজিটিভ উদ্যোগটাকে একত্রিত করলে পরে রাষ্ট্র লাভবান হবে, জনগণ লাভবান হবে, আর রাষ্ট্র জনগণ লাভবান হলে সরকার তো নিশ্চয়ই আরো বেশি প্রশংসার জায়গায় যেতে পারবে। তো আমি এই পর্যন্ত প্রাথমিক মেসেজ যে আমরা পদ্মা সেতু গড়ে ওঠার যেমন স্বপ্ন বাস্তবায়নের দিক থেকে দেখব, তেমনি এইটার প্রেক্ষিতে যে চ্যালেঞ্জটা আমাদের সামনে আসবে, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমরা এখন থেকেই ফিউচার প্ল্যান সামনে নিয়ে পরিকল্পিতভাবে এগোবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রিয়াম্বল বক্তব্য আমি এখানে শেষ করছি। জি, ধন্যবাদ চৌধুরী আশিক আলম। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের অবতারণা করেছেন, যেগুলি সত্যিকার অর্থেই সরকারের নীতি নির্ধারক মহলে আলোচনায় আসা উচিত।
নিশ্চয়ই এ বিষয়ে পরবর্তীতে আপনি আরো বিশদভাবে বলবেন। আমি এবার আসছি জনাব আমিনুল হোসেন বাবুলের কাছে, যিনি দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের নৌ পরিবহনের উপর পর্যবেক্ষণ চালাচ্ছেন, গবেষণা করছেন, নৌ দুর্ঘটনার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। আমি জানতে চাইবো আপনার কাছে, বা আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাইবো যে এই যে পদ্মা সেতু নির্মাণের নিঃসন্দেহে পদ্মা সেতু আমাদের জাতীয় পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। মাননীয় প্রধানমন্ত্রীর মানে একাগ্রতা, সাহসী পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের উপর রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণ কাজের সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। তো একই সঙ্গে পদ্মা সেতু নির্মাণের ফলে ওই মাওয়া শিমুলিয়া কাঁঠালবাড়ি বা বর্তমানে জায়গাটা চেঞ্জ হয়েছে। এই যে নৌপথটা, এই নৌপথে উল্লেখযোগ্য সংখ্যক নৌযান চলাচল করত, উল্লেখযোগ্য সংখ্যক ফেরি চলাচল করত। এর ফলে এই ফেরি সচল হলে আমাদের নৌ পরিবহন ব্যবস্থার উপরে কোনো ইতিবাচক প্রভাব পড়বে কিনা, জনাব আমিনুল হোসেন বাবু। ধন্যবাদ আশিক দা, এবং আশিক ভাই খুব ভালো কিছু বিশ্লেষণ করেছেন। আমি কয়েকটা বিষয়ের একটু দৃষ্টি দিতে চাই। প্রথমত, জাতি হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমরা খুব গর্ব করি। আমরা লড়াকু মানুষ তো, এবং লড়াকু মানুষ বলে আমরা 50 বছরে আমাদের অর্জন খুব খাটো করা দেখার মতো না, এবং লড়াকু মানুষ বলেই অনেককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা অনেকগুলি কাজ করতে পেরেছি। তার দুটো তিনটে উদাহরণ দিয়ে আমি মূল জায়গাটা আলোচনা যেতে চাই। প্রথমত হলো যে কি, আপনারা জানেন যে স্বাধীনতার পরপরই বিশ্বব্যাংক এবং তার মোড়লরা বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি, একটা দুর্ভিক্ষ কবলিত এলাকা এবং এদের ভবিষ্যৎ অনিশ্চিত একটা অন্ধকারচ্ছন্ন বলে মন্তব্য করেছিল। আমরা কিন্তু সেখান থেকে রুখে দাঁড়াতে পেরেছি এই জন্য, কারণ আমাদের দৃষ্টিভঙ্গিগত অনেকের পার্থক্য থাকতে পারে, কিন্তু উন্নয়নের জন্য আমাদের সবাই এক ধরনের চিন্তা আছে। আমি এই জায়গাটাই রাজনীতির অর্থনীতি মানে পলিটিক্যাল ইকোনমির কথা বলতে চাই। আপনি দেখেন ডব্লিউটির কনসেপ্টের কারণে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশগুলি যখন মুখ থুবড়ে পড়ছিল, বিশেষ করে এশিয়ার, কোরিয়া এবং চায়নাগুলি, আমরা তখন সেই সস্তা শ্রমের সুযোগটা ব্যবহার করতে পেরেছি বলেই আজকে আমরা বস্ত্র শিল্পের জায়গাটায়, গার্মেন্টস জায়গাটায় আমরা একটা প্রতিযোগিতার মধ্যে প্রথম সারির মধ্যে আসতে পেরেছি। এগুলি হলো যে আমরা কৌশলগত দিক থেকে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। দ্বিতীয়ত, শ্রম বাজারে আমরা আমাদের সস্তা শ্রম দিতে পারি বলেই আজকে বাংলাদেশ পৃথিবীর আমাদের অর্থনৈতিক উন্নয়নের রেমিটেন্সের জায়গাটা আমরা আনতে পেরেছি। প্রথমত এই যে রাজনীতির অর্থনীতি, এই রাজনীতির অর্থনীতি যদি পুঁজিবাদী সমাজে ভালো করে বোঝা যায়, তাহলে অর্থনৈতিক ব্যবস্থায় কিছু টিকে থাকা যায়। আমরা সেই কাজটা করতে পেরেছি। এখন দ্বিতীয়ত যে কাজটা আমরা চ্যালেঞ্জের বা প্রথম চ্যালেঞ্জটা আমরা মোকাবিলা করে কিন্তু আজকে পৃথিবীকে দেখিয়ে দিয়েছি এশিয়ার এই 50 বছরের মধ্যে বাংলাদেশ একটা উন্নয়নশীল বিশ্বের দিকে ধাবিত হচ্ছে অর্থনৈতিক ভাবে, এবং সামাজিক ভাবে সেটা আমাদের এখানে গ্রহণযোগ্যতা আস্তে আস্তে বাড়ছে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা সেটা ছিল আমাদের জন্য, বিশ্বব্যাংক কিন্তু একসময় আমাদের চাপিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারা বলেছে কি তাদেরকে ইমিউনিটি দিতে হবে। আমরা কিন্তু সেই ইমিউনিটি দেইনি, আমরা ঠেকিয়ে দিয়েছি। বিশ্বব্যাংকের বৃদ্ধাঙ্গুলি আমরা দেখিয়েছি উল্টা, এবং বিশ্বব্যাংককে ইমিউনিটি দিতে পারেনি বলে কিন্তু বিশ্বব্যাংক আজকে পৃথিবীর কোথাও ওই কথা বলতে পারছে না যে আমি ইমিউনিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই যে তাদের যে অন্যায্য অচাহিদা যেটা আমাদের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করেছিল, আমরা সেটা হতে দেইনি। আমাদের পার্লামেন্টে সে বিল পাস হয়নি। এবং তৃতীয়ত, আমরা বিশ্বব্যাংক মনে করেছে যে তারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করে আমরা কোনো আমাদের অবকাঠামো উন্নয়ন আমরা যেতে পারবো না। তার বড় প্রমাণ হলো আমাদের পদ্মা সেতু। আমরা নিজেদের অর্থায়ন আমরা করতে পেরেছি, কারণ অর্থনীতিতে বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, শুধু পদ্মা সেতু না, অনেক সেতু আমাদের পক্ষে করা সম্ভব, এবং বিশ্বের অনেক দেশের একটা উদাহরণ হিসাবে চিহ্নিত হয়েছে। বিশ্বব্যাংক, IMF এর মতো এই সমস্ত প্রতিষ্ঠানকে বিজ্ঞানগুলি দেখানো যায়। এবং রাজনৈতিক, আমি একটা জিনিস বলি, আমাদের রাজনৈতিক দর্শন যদি সঠিক থাকে, তাহলে অনেক মোড়লদের, অনেক মুরব্বীদের আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারি, চ্যালেঞ্জ করতে পারি। সেটা হলো আমাদের স্বাধীনতার, আমরা মনে করি যে কতগুলি বিষয় অর্জনের একটা পথ। আমরা খুব গর্ব করি বাঙালি এই ব্যাপারে। এখন আসেন যে বিষয়গুলি প্রতিপাদ্য বিষয়, উন্নয়নের অর্জনতায় পদ্মা সেতু তো হলে যে কানেক্টিভিটি তৈরি হচ্ছে, এটা অস্বীকার্য নাই যে আমাদের যোগাযোগের একটা অনেক বড় উন্নয়ন ঘটবে, এবং পণ্য গ্রহণ থেকে শুরু করে মানুষের সময়
স্বল্পতার মধ্যে দিয়ে খুব দ্রুততার সহিত ঢাকার সাথে যোগাযোগ করতে হবে, কারণ যেহেতু আমাদের প্রাণ কেন্দ্রীভূত সবকিছু ঢাকায় আসতে হবে। অতএব এই যে অপর প্রান্তের মানুষগুলি যে কষ্ট লাঘব করে যোগাযোগ করতো, আসা যাওয়া করতো, সেটা হয়তো তাদের এই অনেক কষ্ট লাঘব হবে। এবং একই সাথে যে জিনিসটা হবে সেটা হলো যে পণ্য পরিবহন থেকে সবকিছু আমরা একটা ভালো যোগাযোগ করতে পারবো। এখন প্রশ্নটা যে জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হলো যে কি, এই পদ্মা সেতুর ফলে পদ্মা সেতুর দুপারে যে লাইভলিহুডের কি ক্ষতিটা হবে। এখানে যানবাহন থেকে শুরু করে সবকিছু, দোকানপাট সব যদি বলি, ফেরিকে কেন্দ্র করে আমাদের যে জীবনযাত্রা, যে মানুষগুলি গড়ে উঠেছিল, যে মানুষগুলি চাহিদা পূরণ আমরা কি করতে পেরেছি কিনা। এখানে আমরা যদি পদ্মা সেতুকে কেন্দ্র করে এখানকার দুপারের মানুষের জীবনযাত্রার জন্য ক্ষতি না হয়, সে কিন্তু প্রকল্পতে ধরা আছে, এবং সে প্রকল্পতে তাদেরকে কি করা হবে সেটা বলা আছে। লাইভলিহুডের জায়গাটায় তাদের কর্মসংস্থান কি হবে, তাদের লেখাপড়া কি এবং ভবিষ্যৎ নির্ধারণতে কি হবে, এগুলি বলা আছে আমাদের এখানে। এখন বলা থাকলে হবে না, কিন্তু কর্মযোগ্য করা, পরিকল্পনা বাস্তবায়নের সাথে মানুষগুলি যেন তার জীবনযাত্রার মানটাকে সঠিকভাবে প্রবাহ করতে পারে, সেটা আমাদের বিবেচ্য বিষয়ের মধ্যে খুব দেখতে হবে। এবং সেইটা যদি চলমান রাখা যায়, মানে আমাদের যে পরিকল্পনাগুলি করা হয়, বার্ষিক পরিকল্পনা এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্যে যদি আমাদের এগুলি থাকে, তাহলে মনে করি যে পদ্মা পাড়ের মানুষগুলির কোনো কষ্ট হবে না। যদি পরিকল্পনা বিঘ্ন ঘটে, তাহলে কিন্তু তাদের জীবনযাত্রার মান থেকে এবং তাদের জীবনযাত্রার মানে ক্ষতি মানে পুরো দেশের ক্ষতি, মানে একটা অঙ্গহানি হলে কিন্তু পুরো অঙ্গই কিন্তু অচল হয়ে যেতে পারে। সেজন্য অতীতের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বঙ্গবন্ধু সেতুতে আমাদের কানেক্টিভিটি যেরকম বেড়েছে, কানেক্টিভিটি বেড়ে আমাদের যোগাযোগ এবং যে উন্নয়নের ঘটেছে, এটা যেমন বাস্তব সত্য, এবং একই সত্য কিন্তু আমরা কিন্তু বঙ্গবন্ধু সে ব্রিজের কারণে সেই নদী এখন মরার পথে যাচ্ছে, ধ্বংস হয়ে যাওয়া যাচ্ছে। আমাদের কিন্তু পরিকল্পনার যে ঘাটতি, সে পরিকল্পনার ঘাটতিটা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতএব আমাদেরকে সমস্ত পরিকল্পনার সাথে ফিজিবিলিটি স্টাডির যে কিছু বলাগুলি ছিল, সেগুলি আমাদের দেখতে হবে, এবং সেটা যদি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা না থাকে, তাহলে কিন্তু আমাদের পদ্মা সেতুতেও এ ধরনের একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এবং সেই আলোকেই বলবো যে পদ্মা সেতুর সাথে যে জীবনযাত্রা এবং অন্য কোনো বিষয়গুলি আমাদেরকে একদম গবেষণালব্ধ বিষয়গুলি নিয়ে কাজ করার প্রয়োজন, রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্র সেই জিনিসটা করবে। এখন আসেন, আমি যে কথাটা আপনি বলেছেন যে পদ্মা সেতুর ফলে আমাদের নৌখাতের কোনো সমস্যা হবে কিনা, আমি সেটা একদম মনে করি না। আমি যদি মনে করি, সেটা হলো যে কি, আশিক ভাই ভালো করে বলতে পারবেন, যেহেতু আমাদের পরিসংখ্যান নাই আমাদের কি নৌযান আছে, কিন্তু আমি মনে করি যে নৌযানের সংখ্যা কিন্তু আমাদের দিন দিন বাড়ছে, এবং নৌযানের সংখ্যার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা বিশাল শ্রমবাজার গড়ে উঠেছে। ভবিষ্যতে এই শ্রমবাজারে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা এখানে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে আমাদের নেভিগেশনের বিষয়গুলিকে আমরা অনেকদিন থেকে বলছি যে এখানে আমাদের পরিপূর্ণতা পাওয়ার জন্য দক্ষ শ্রমিক নাবিকের প্রয়োজনীয়তা আছে, এবং সেভাবে ইনস্টিটিউটগুলি গড়ে তোলা দরকার। এবং শুধু ইনস্টিটিউট নয়, তারা যেন পে স্কেল এবং আইএলও কনভেনশন পথে শ্রম অধিকারগুলি পায়, সেগুলি আমরা বলে আসছি। এখন আসেন হচ্ছে তাহলে আমাদের কি করা দরকার, সেটা হলো যে কি, আপনি যদি আমাদের নৌখাতটা যদি একটু দেখি, এবং নৌখাতের সে যদি নদীপথের একটা সম্ভব মানে বিষয়, আমাদের নদীগুলি কিন্তু আস্তে আস্তে সিল্টেশন হয়ে মরে যাচ্ছে। এটা দুটো কারণ, একটা হলো উজানের পানির স্বল্পতা, দ্বিতীয়ত আভ্যন্তরীণ ভাবে আমরা নিজেরাই আমাদের সৃষ্টি করে আমরা নদীগুলিকে মেরে ফেলছি। এবং তারপরেও আমরা বলবো যে এখনো কিন্তু বাংলাদেশের একটা বৃহৎ অংশ নৌ যোগাযোগের উপরে নির্ভরশীল। এটা পণ্য থেকে শুরু করে আপনার যাত্রী পরিবহন। সবচেয়ে বড় কথা হলো যে কি, আমাদের বিচ্ছিন্ন চর এবং দ্বীপগুলিতে এগুলি যে পরিসংখ্যান বলে, এখানে প্রায় 6 থেকে 7 কোটি মানুষ এখন অবস্থান করছে। তাদের যোগাযোগ, তাদের পণ্য বহন, তাদের জীবন জীবিকা পুরো পণ্যটাই হলো নৌখাতের উপরে নির্ভরশীল। এবং সেটা নয়, আমরা নতুন নতুন করে আশিক ভাই উল্লেখ করেছেন, আমরা নতুন করে আমাদের নতুন পোর্টগুলি করছি, এবং পোর্টের সাথে যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিগুলির সাথে যে নৌর সাথে যে সম্পর্ক, এই সম্পর্কগুলিকে আমরা যদি বিবেচনায় আনি, তাহলে ভবিষ্যতে আমাদের নৌখাতের উন্নয়নটা আমি একদম দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি, আমাদের নৌখাতের উন্নয়ন করা খুব সম্ভব। এবং অতীতের চেয়ে ভবিষ্যতে এইটাই হবে আমাদের জন্য 1 নম্বর প্রায়োরিটি, এবং যে জায়গায় আমরা কাজ করতে পারি। এটা একটা বিষয়। 3 নম্বর যে বিষয়টা, সেটা হলো যে কি, আসলে ট্রান্সপোর্টেশনের জায়গাটা যে কথাটা বলা হয়েছে, ট্রান্সপোর্টেশনের সমন্বিত পরিকল্পনা। এটা সমন্বিত পরিকল্পনা মানে এটা সড়ক, রেল, নৌক এবং বিমান,
এই আকাশপথের সাথে যে যোগাযোগের ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাতে একটা সমন্বয় থাকতে হবে। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হলো সত্য, একটা সমন্বয়হীনতার মধ্যে আমরা আছি। আপনি যদি বলেন যে আমাদের যে পোর্ট বা বিমানবন্দরগুলি আছে, বিমানবন্দরগুলির সাথে সড়ক, রেল এবং আপনার নদীপথের যে যোগাযোগ থাকার কথা, সেগুলি কিন্তু সেই কানেক্টিভিটিগুলি আমাদের সঠিক না। যার জন্য পরীক্ষিত এটার মূল কারণটা হলো সমন্বয়হীনতা। এই জায়গাটাই আমাদের এখন মূল চিন্তায় আনতে হবে যে আমাদের সমন্বয়হীনতাকে কিভাবে সমন্বয় করা যেতে পারে। কারণ আমরা যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বিদেশ থেকে শ্রমবাজারে যারা আছেন যে শ্রমিক ভাড়া, তাদের আসা যাওয়া, এবং আমরা যেহেতু পণ্য পরিবহনের দিকে এখন ধাবিত হচ্ছি, দ্রুততার সহিত বিমান ইউজ করছি, অনেক কন্টেইনার এর জন্য নৌকা ব্যবহার করা হচ্ছে। সড়ক পথে যে সুযোগটা এখন খুব কম, ভবিষ্যতে হয়তো হতে পারে, নাও হতে পারে, কিন্তু পুরো চাপটাই যাবে নৌখাতের উপরে। অতএব নৌখাতটাকে সচল রাখার জন্য এই সমন্বয়হীনতাকে এটা সমন্বয় করতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, আমাদের যে নদীগুলি এখন প্রবাহ আছে এবং ভবিষ্যতে যেন প্রবাহ যেন কোন রকম ব্যতিক্রম না ঘটে, এটা প্রবাহ রাখার ব্যবস্থা করতে হবে। আমি আপাতত এই জায়গাটা যেতে চাই, পরে আলোচনা করব। প্রথম পর্যায়ের জন্য ধন্যবাদ জনাব আমিনুর রসুল বাবুল। আপনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপাত্র এবং প্রস্তাবনা উপস্থাপন করেছেন। আমি আবার ফিরছি চৌধুরী আশিকুল আলমের কাছে। আপনার কাছে আমার রসুল ভাইয়ের বক্তব্যের সূত্র ধরে আপনার কাছে জানতে চাওয়া, রসুল ভাই বলছেন যে পদ্মা সেতু নৌ পরিবহন ব্যবস্থার উপর ন্যূনতম কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, বরং আরো ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে আমার ব্যক্তিগত একটি অভিমত, সেটির সঙ্গে আপনি দ্বিমত পোষণ করতে পারেন। আপনার বক্তব্যে আমি দর্শকদের শোনাবো যে যেহেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় 21টি জেলার সঙ্গে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগের স্বার্থে এই ফেরিপথ অর্থাৎ পদ্মার এই যে শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরিপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সারা বছরই কম বেশি সেখানে নাব্যতার সংকট মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থা অর্থাৎ BIWTA কে হিমশিম খেতে হয়েছে। এবং এর পেছনে জনবল, অর্থ ব্যয়, মানসিক শ্রম সবকিছুই সেখানে ব্যয় করতে হয়েছে। অর্থাৎ এর পেছনে একটি বড় চাপ তাদের ছিল এই নৌপথ নিয়ে। তো যখনই পদ্মা সেতু পুরোপুরি সচল হবে, তখন তো এই চাপটা নৌ পরিবহন সংশ্লিষ্টদের থাকবে না। সেই ক্ষেত্রে তাদের এই যে জনবল, যে ব্যয় ইত্যাদি 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 লজিস্টিক সাপোর্টটা তারা নৌপথের অন্যদিকেও তো কাজে লাগাতে পারবে। তাতে তো আমি মনে করি যে নৌ পরিবহন ব্যবস্থার উপর এই পদ্মা সেতু একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এটি আমার ব্যক্তিগত অভিমত। এখন চৌধুরী আশিক আলম, আপনার মতামত দর্শকদের শোনাতে চাই। ধন্যবাদ। আমি রসুল ভাই এবং আশিস দা দুজনই গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। তো আমি রসুল ভাইয়ের কথার সূত্র ধরে একটু বলি, আসলে আমরা একটা অপরচুনিটির ভিতরে আছি। সেটা হচ্ছে আগে যখন বিশ্ব ব্যাংকের আমাদের উপরে চাপ আয় দেওয়ার সুযোগ ছিল, তখন ছিল ইউনিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব অর্থ ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের একক কর্তৃত্ব তখন কার্যকর ছিল, সে ছিল লিডিং রোলে। সোভিয়েত ব্যবস্থা ভেঙে যাওয়ার পরে এই অবস্থাটা সামনে আসে। এখন কিন্তু আবার কম্পিটিটর এসে গেছে, কম্পিটিশন চলতেছে। অর্থাৎ এশিয়া প্যাসিফিককে ঘিরে আমরা যদি আলোচনাই করি, তাহলে আসলে এখানে মার্কিন বা ইউরোপীয় ইউনিয়ন বা এই রাষ্ট্রগুলোর যে বাণিজ্য ব্যবস্থা, তার সাথে কম্পিটিশনে এখন চীন এসে গেছে। ফলে ভারত এবং বাংলাদেশের, পাকিস্তানের, শ্রীলঙ্কা, মিয়ানমার, আপনার কি বলে এই যে নেপাল, এই সমস্ত ভুটান, এই সমস্ত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু নতুন নতুন একটা সময় সম্ভাবনার সুযোগ সামনে আসছে, যেটা আমাদের দেশও আসলে দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা এটাকে হ্যান্ডেল করার জন্য তাদের মতো করে তারা অবশ্যই সচেষ্ট আছেন, যার কিছু ফলাফলও আমরা পাচ্ছি। কিন্তু আমি একটা জিনিস যেটা আনছি, যেহেতু মিডিয়া, আমি আলোচনার দিকে দৃষ্টি নিবন্ধ করছি, যেহেতু এটা রেকর্ডেড হবে, সেই কারণে আসলে আমাদের এই যে শিল্প বিকাশ হচ্ছে, যেরকম গার্মেন্ট শিল্প বা অন্যান্য শিল্পের যে ইনফ্রাস্ট্রাকচার, এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, এই ডেভেলপমেন্টে আমরা এখন যে লাভবান হচ্ছি, আবার এটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, অনেক বড় জনগোষ্ঠী কিন্তু এই করোনাতেই আমরা দেখছি যারা কর্মহীন হয়ে পড়ছে, তারা নো হায়ার হয়ে গেছে। প্রবাসী শ্রমিকরাও অনেকে ফিরে আসছে, এদেরও কিন্তু আমরা সাপোর্ট প্রোভাইড করতে পারিনি। এই যে সোশ্যাল সেফটি নেট,
এটা যদি রাষ্ট্রে গড়ে তোলা না যায়, তাই এটা যেমন একদিকে আমাদেরকে আশা জাগাবে, অন্যদিকে আবার একটা কর্ম যোগ্যতা সম্পন্ন জনগোষ্ঠী কর্মহীন অবস্থার চ্যালেঞ্জের মধ্যে দেশ পড়বে। এমনিতে বেকার সমস্যা আমাদের দেশে আছে, কেন আমাদের জনগোষ্ঠী জনসংখ্যার দিক দিয়ে। তো সেই দিক দিয়ে আসলে এখন একটা সুযোগ আছে যে ওয়ার্ল্ডের যে কম্পিটিশন, এই কম্পিটিশনের সুযোগে আমাদের দেশের আমরা কিভাবে আমাদের ন্যাশনাল ইকোনমিকে বা আমাদের জাতীয় শিল্পকে আমরা দাঁড় করাতে পারি। কারণ এখন যেরকম পদ্মায় ধমকে আমরা থামিনি, পদ্মাকে বাস্তবায়ন করার জন্য আমরা বিকল্প পথ খুঁজে নিয়েছি। আমরা জানি আমরা যমুনা সেতুর সময় কিন্তু অনেক টিকিটে পয়সা দিচ্ছি, ওই রেশনের দোকানে রেশন তুলতে গেলেও আমাদেরকে কিন্তু টিকিট কিনতে হয়েছে, ন্যায্য মূল্যের দোকানে গেলে কিনতে হয়েছে, সিনেমা হলে গেলে কিনতে হয়েছে। অর্থাৎ তার যোগান কিন্তু রাষ্ট্রও দিচ্ছে, খালি যে ফরেন এইডের থেকে ওটা ব্রিজ হয়েছে ব্যাপারটা এরকম না। তো এরকম পদ্মাতে অবশ্যই সেই প্র্যাকটিসে যায়নি। পদ্মা যেহেতু রাষ্ট্রের এক ধরনের ক্যাপাসিটি ডেভেলপ হওয়ার কারণে রাষ্ট্র বিকল্প হবে এটাকে বাস্তবায়ন করার উদ্যোগ নিচ্ছে। সেখানে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের থ্রেডের মুখে অন্য রাষ্ট্রকে আমাদের এই কাজে সহায়ক শক্তি হিসাবে পেয়েও গেছি। এটা একটা দিক, আমি এটা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। যে জিনিসটা সামনে আসছে, আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে যমুনা সেতু, যেটা এখন বঙ্গবন্ধু সেতু নামকরণ হয়েছে পরবর্তীকালে। সেই সেতুর আমি নদীর অবস্থা তো আপনারা সবাই জানি, সেটা আমি আলোচনায় আনছি না। সিরাজগঞ্জের যে নৌ ব্যবস্থাপনা ছিল, লঞ্চগুলো যে বন্ধ হয়ে যায়, আমি এই লঞ্চের শ্রমিকদের লিস্ট নিয়ে চৌধুরী আশিকুল আলম, আমি এখানে একজন দর্শকের একটি মন্তব্য দিয়ে আপনার সঙ্গে বিষয়টি রিলেটেড মন্তব্য করেছেন। তিনিও একজন নৌযান শ্রমিক নেতা, মোহাম্মদ সবুজ শিকদার। তিনি বলেছেন, দাদা মনে রাখতে হবে, পদ্মা সেতু পরিপূর্ণ চালু হলে এমনিতেই পদ্মা নদীর নাব্যতার সংকট। আপনি জানেন যে আমাদের বাঘাবাড়ি এবং নগরবাড়ি যে নৌবন্দর আছে, সেখানে অসংখ্য নৌযান যাতায়াত করে। আমি মনে করি চ্যালেঞ্জ হবে এটাই, ড্রেজিং এর সংখ্যা বাড়িয়ে দিতে হবে, নয়তো সেতুর পিলারের পাশে পলি পড়ে নদীর চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সে ব্যাপারে যদি আলোচক বিন্দু কিছু বলেন। মানে প্রশ্নকর্তার প্রশ্ন যুক্তিযুক্ত। আমি প্রথমেই কিন্তু আলোচনায় আনছি যে পদ্মা সেতুতে যদি আমাদের সঠিক ব্যবস্থাপনা না হয়, তাহলে উত্তরবঙ্গের সাথে আমাদের এই যে বিজনেস, নৌ ব্যবসা, নৌ পথের যে সঞ্চালন, এটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে এবং বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটাই আমি বলছিলাম যে যমুনার এই যে ট্র্যাজেডিটা আমি দেখছি, সিরাজগঞ্জের যে লঞ্চের শ্রমিকগুলা, অনেকেই কিন্তু অনেক স্টেক হোল্ডাররা, লঞ্চের মালিকরা, ওখানকার বসতবাসী, এই পাশের জনপদের মানুষরা, তারা ধরেন পরিকল্পনার ভিতর দিয়ে এক ধরনের সহায়তা পাইছে। ওই যে শ্রমিকরা ওখানে কর্মহীন হয়ে গেল, কর্মচ্যুত হলো, ওই শ্রমিকরা পুনরায় কর্মে যাওয়ার আগ পর্যন্ত তাদেরকে কোনো সার্ভিস বা সাপোর্ট প্রোভাইড করা হয়নি। এটা দরখাস্ত নিয়ে আমি নিজেও অনেক দৌড়াইছি, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা বললেন যে আসলে যখন প্রকল্প গ্রহণ করা হয়, তখন এই ব্যাপারে যেহেতু কোনো অর্থ বরাদ্দ নেই, ডিজাইন নেই, এখন এটা কিছু করার সুযোগ নেই। ফলে পদ্মার বিষয়টা আমি জানি না, হয়তো আমি এই ডকুমেন্টসটা পড়ি নাই, রসুল ভাই হয়তো বলতে পারবেন। এই যে নৌযানগুলা, আসলে নৌযানগুলা এগুলো ছোট ছোট নৌযান, এই ছোট ছোট নৌযানগুলো চলবে কোথায়? এই ছোট ছোট নৌযানগুলো চলার জায়গা নেই বলে কিন্তু সবাই সেই সমস্ত জায়গায় ভিড় করছে। আর এই রুটে চলাচলের সময় কম লাগে বলে কিন্তু মানুষ এই রুটে পারাপার বেশি হয়। এই জন্য পাটুরিয়া দৌলতদিয়ার চেয়েও কিন্তু এখন মাওয়া শিমুলিয়া, দাউদকান্দি, সরি, এই মাঝিরঘাটি বা এই যে রুটটা, এই রুটটাতে কিন্তু ছোট ছোট অনেক নৌযান এখন চলে। এই নৌযানগুলা কিন্তু বাংলাদেশে যে সমস্ত বন্দর আছে, সেই বন্দরে এখন কিন্তু নৌবন্দরে এখন চলাচলের উপযোগী না। এমনি জানেন যে আমরা ভৈরবের নৌপথে যাত্রা কমে গেছে সুনামগঞ্জের রিভারে, আবার রিভার রিস্ট্রাকচার হইলে এই পথে যে সড়ক ব্যবস্থাপনার যে উন্নয়ন ঘটছে, তাতে ওই লঞ্চগুলা ওর চেয়ে বেশি পরিমাণ আর বৃদ্ধি পাবে না। খুলনা অঞ্চলেও কমে গেছে, বরিশালেও কিন্তু এটার সংখ্যা কমেছে, বরিশাল থেকে যে সমস্ত ছোট ছোট রুটে নৌযান চলতো। আর সিরাজগঞ্জ তো বন্ধ হয়ে গেছে। ফলে এই যে ছোট নৌযান, যেগুলো আমাদের অতীত ঐতিহ্য, এইগুলাকে চালু রাখতে গেলে বিকল্প নৌ পথের ব্যবস্থা করতে হবে। আমি ইতিমধ্যে গেছিলাম লঞ্চে পারাপারে পাটুরিয়া থেকে, এবং যাওয়া এবং আসার সময় আমি লঞ্চের যারা মাস্টার বা স্টাফ, তাদের সাথে আমি আলোচনা করছিলাম। তারা বলল যে তাদেরকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে বা জানানো হয়েছে যে সরকার বিকল্প নৌ ব্যবস্থাপনা পথ তৈরি করে দেবে, বিকল্প নৌ রুটে এই লঞ্চগুলো চলতে পারবে। আমি জানি না, বিআইডব্লিউটি এর পরিকল্পনাটা আমার কাছে নেই, সেই নৌ রুটটা কোথা থেকে কোথায় যাবে। তো এইটা কিন্তু এই শিল্পটা এইবার ধ্বংস হয়ে যেতে পারে
যে যদি বিকল্প ব্যবস্থাপনা না হয়। এবং একই সাথে ফেরি, এখানে অনেকগুলো ফেরি চলাচল করে, এই ফেরিগুলাও কোথায় চলবে সেটাও কিন্তু এখন থেকে প্ল্যানিং এ নিতে হবে, কারণ এগুলো তো বিনিয়োগ হয়েছে। তো বিনিয়োগ হওয়ার সাথে সাথে এতে অনেক কর্মী কাজে যোগদান করছে, অনেক স্টাফ অফিসার এর সাথে কাজে যুক্ত আছে। তাহলে এটার প্ল্যানিংটা আসলে দরকার, এটা প্ল্যানিং করতে পারলে হবে। আর একটা জিনিস আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে আমি নিজেই কিন্তু একসময় দেখছি, আমি যখন স্পন্ডালাইসিসে প্রচন্ড পেনে আক্রান্ত হলাম খুলনায় একটা জার্নিতে যেয়ে, তখন কিন্তু আমি ঢাকায় আসছিলাম এতে রকেটে, তখন সপ্তাহে বোধহয় 2 দিন রকেট চলতো। এই রকেটটা ছিল বলে আমার মতো লোকের পক্ষে স্বল্প ব্যয়ে ঢাকায় সেফলি আসা গেল। এই যে অনেক সময় অনেক পথকে কিন্তু সচল রাখতে হয়, অনেক ব্যবস্থাকে সচল রাখতে হয় যে জনগোষ্ঠীর সাপোর্টটাকে প্রোভাইড করার জন্য বা আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। যাক, সেটা সরকারের পরিকল্পনার ব্যাপার, আমি ওই ব্যাপারে বাড়াবো না। আসলে লঞ্চের ক্ষতি তো আসবে, চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পারলে আসলে এটা কোনো অবস্থাতে রিপ্লেস করার কোনো নো রুট এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে নাই। যেহেতু নাই, তাহলে আসলে এইটার একটা বিপর্যয় ঘটবে। আর সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে যেটা আমরা আসলে যখন পরিকল্পনা তৈরি করি তখন তো হিসাব করি না, যে আমাদের নৌ পরিবহন অধিদপ্তর এই মাওয়া ধরেন ঘাটের জন্য মাস্টার ড্রাইভারদের একটা সার্টিফিকেট দিচ্ছে, স্বল্প কোর্সের পরীক্ষা, অর্থাৎ তারা একটা ওরিয়েন্টেশন করে একটা পরীক্ষা নিয়ে সনদপত্র দিয়ে দিচ্ছে, যারা পুরাতন শুকানিগিরি যাচ্ছিল তাদেরকে মাস্টার ড্রাইভার হিসাবে তারা স্পেশালি খালি মাওয়া রুটেই নৌযানগুলো চালাতে পারবে। তাহলে এই সার্টিফিকেট গুলো এখন কি হয়ে যাবে? আমি এই প্রশ্নগুলো কিন্তু প্রথম থেকে তুলে আসতেছি, একবার পরীক্ষা বন্ধ করাইছিলাম যে এইভাবে হয় না। আপনি দুইটা জিনিস সেটা হয়, একটা হচ্ছে ও ঝুঁকির মধ্যে পড়ে, আর একটা হচ্ছে আমি যে বেসিক কোর্স করে সার্টিফিকেট নিচ্ছি সে কিন্তু আসলে এক ধরনের এর ভিতরে পড়ি যে আমার সার্টিফিকেটও যে মর্যাদা ওরও তো সেই মর্যাদা। তখন বুঝ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ওটা তো দেশব্যাপী সার্টিফিকেট, ফলে ওর মর্যাদা বেশি, কিন্তু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এগুলো তো ক্লাস উল্লেখ করা সার্টিফিকেট। ফলে এই যে জায়গাগুলো, অনেকগুলো জিনিস কিন্তু আমরা নিজেরাই সংকট তৈরি করে ফেলি। এই নৌপথে যারা আজকে মাস্টার ড্রাইভার হয়েছে এই রুটে, তারা অন্য রুটে যেয়ে তার মাস্টার ড্রাইভার হয়ে অ্যাক্ট করতে পারবে না। চৌধুরী আশিক আলম, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেটি বললেন যে নৌ পরিবহন অধিদপ্তর থেকে তাদেরকে একটি নির্দিষ্ট রুটে চলাচলের অনুমতি, মানে নৌযান চালানোর অনুমতি সাপেক্ষে সনদ ইস্যু করা হয়েছে, এটা কি আইএসওর কনসার্ন বিধিতে সাপোর্ট করে যে আমাকে ফার্স্ট ক্লাস অথবা থার্ড ক্লাস মাস্টারশিপ অথবা ড্রাইভারশিপের সনদ দেওয়া হলো, কিন্তু আমি অমুক জায়গায় শুধু চালাতে পারবো, এটা কি নৌ পরিবহন অধিদপ্তর বা আইএসওর অধীনে যে বিধিগুলো প্রণীত হয়েছে সেই বিধিতে কি কোথাও সাপোর্ট করে? এইটা একটা ভালো প্রশ্ন করেছেন। এই যে আইএসও তে আইনে বলেন বা বিধিতে বলেন, যে একটা সুযোগ আছে যেটা ডিসপেন্সেশন দেওয়ার এক ধরনের সুযোগ থাকার কারণে মাস্টার ড্রাইভার অপ্রতুল হলে পরে এক্সপেরিয়েন্স শুকানিগিরিজারকে দিয়ে হয়তো সার্টিফাইড করা হয়, বা অনেক ক্ষেত্রে ফার্স্ট ক্লাস না থাকলে সেকেন্ড ক্লাসকে দিয়ে ডিসপেন্সেশন দেওয়া, সেটার টাইম লিমিট আছে। এইটা একটা দিক আছে। আর একটা আছে আইনের, যেটা সব আইনে আছে কিনা জানি না, তবে আমাদের এই আইনে রিলেভেন্ট আছে, সেটা হচ্ছে যে ডিজি শিপিং এর কিছু ক্যাপাসিটি আছে, তো তার কাছে কিছু ক্ষমতা আছে, তিনি যদি প্রয়োজনের তাগিদে সেই ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারেন। এখন এই ক্ষমতা প্রয়োগ করতে যে আসলে ওই আমরা বেশি দিন তো সময় লাগতেছে না, যদি মাওয়া ব্রিজ হয়ে যায় তাহলে এখনই তো এই সার্টিফিকেট গুলো চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। এটার উদ্ধার, এটা মেলা দিন আমার জীবদ্দশাতেই আমি বিষয়টি এমন না যে তোমাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হলো কিন্তু তুমি শুধুমাত্র খুলনা ঢাকা শহরে বসবাস করতে পারবা, তুমি কোথাও যাবা না, এই ধরনের সনদ তো এখন লোক মানে এটা হলো মানে এটা হচ্ছে আসলে চৌধুরী বংশের লোক, কিন্তু লো কাস্ট, আপনার তো যেহেতু আমরা ধর্ম বিবেচনায় এটা যে লো কাস্টের হয়ে গেছে, তারা থার্ড ক্লাস হইলো, আর সেকেন্ড ক্লাস তো নাই, থার্ড ক্লাসই মূলত, তারা লো কাস্টে চলে গেল, অর্থাৎ শিডিউল কাস্ট। তো শিডিউল কাস্ট হিসাবেই তারা কিন্তু মাস্টার বাট শিডিউল কাস্ট, ড্রাইভার বাট শিডিউল কাস্ট, এরকম একটা বিপর্যয়ের মধ্যে তারা পড়বে। এটা আমি প্রথম থেকেই বলে আসছি, এটা নিয়ে আমি একবার বন্ধও করাইছিলাম, কিন্তু পরবর্তীকালে আসলে জ্যাক তো আমরা তো 24 ঘন্টা এটা পাহারা দিতে পারি না। আবার যখন আমরা দেখি জানতে পারি তখন বাধা দিতে দিতে একদল তো পার হয়ে যায়। আবার আমরা কিন্তু প্রোটেস্ট করেছি যে এটা কিন্তু একেবারে অপরিকল্পিত এবং আইন সিদ্ধ হচ্ছে না। এটা হয়তো
একটা সুযোগে করতেছেন, কিন্তু সেই সুযোগটা কি, যে দুর্ঘটনা হইলে আপনি বলতে পারবেন যে ওই জাহাজে মাস্টার ড্রাইভার ছিল। এইটুক হয়তো ডিপার্টমেন্ট অফ শিপিং এর এই স্কিন সেভের একটা জায়গা হলো, বা উদ্যোক্তার স্কিন সেভের একটা জায়গা হলো, জি কিন্তু জি বাস্তবত চৌধুরী আশিকুল আলম, আপনার কাছে আবারও আসবো আমি। একটা জিনিস আমি একটু বলে নিই। সেই জিনিসটা হচ্ছে যে আসলে যে কথাটা এখানে আসছে, এই যে নৌপথের প্রসঙ্গ যেটা আসছে, সেই প্রসঙ্গ হচ্ছে যে আসলে আমরা দুইটা ড্রেজিং এর অনেকগুলো ব্যবস্থা জানি। তো আমাদেরকে যদি যমুনার অভিজ্ঞতা থেকে যদি দেখি, তাহলে আসলে কন্টিনিউয়াস ড্রেজিং ছাড়া পদ্মাও যে বাস্তবতা, ফেরি চলাচল, লঞ্চ এগুলো চলাচল করতে গেলে এখনই কিন্তু ড্রেজিং করা লাগতেছে। তাহলে এই সিজনে কয়েকবার কিন্তু ফেরি বন্ধ হয়েছে, লঞ্চ চলাচলের ক্ষেত্রে বিকল্প পথ তৈরি করতে হয়েছে। ফলে এই যে পারাপারের ক্ষেত্রে যে জটিলতা দেখা যাচ্ছে, নদীর নাব্যতার ক্ষেত্রে এই জটিলতা, ব্রিজ তৈরি হইলে পরে এখানে তো বাধা পাবে, সিলটেশন হবেই। ফলে কন্টিনিউয়াস ড্রেজিং একটা প্রসেস কিন্তু এখানে থাকতে হবে। এটা যেটা যদি নৌপথকে সচল রাখতে হয়, এটা কোনো তাৎক্ষণিক ড্রেজিং না, এটা কন্টিনিউয়াস ড্রেজিং যদি এই ব্রিজ এলাকায় রাখা যায়, তাহলে পরে এই কন্টিনিউয়াস ড্রেজিং এর ফলে উজান ভাটি বা স্রোত বিভিন্ন জিনিস বিবেচনা করে এই ড্রেজিংটা কন্টিনিউয়াস থাকলে পরে আসলে ওই উত্তরবঙ্গের সাথে যে নৌ চলাচল ব্যবস্থা, এটাকে আমার ব্যক্তিগত বিবেচনায় মনে হয় টিকায় রাখা যাবে। তা না হলে এটা আসলে অদূর ভবিষ্যতে একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। জি আমি আর একটা এক্সপেরিয়েন্স বলি আশিস দা, আপনি রূপসা ব্রিজের কথা তো জানেন, যেহেতু খুলনার মানুষ। রূপসা ব্রিজটা কিন্তু এখনো সিলটেশন হয়নি, কিন্তু আপনি জানেন রূপসা ব্রিজের পিলার তৈরি করার ক্ষেত্রে এমন একটা জটিলতার সৃষ্টি হয়ে আছে যে কোনো সেলার্স, মাস্টার ড্রাইভার বা নৌকার মাঝি হোক, সে যদি ওই ব্রিজের নিচের তলদেশের যে অবস্থা, মানে সেখানে যে পানির প্রবাহ, এটাকে হিসাব করে যদি নৌযান নিতে না পারে, তাহলে সে কিন্তু যে অ্যাক্সিডেন্ট করবে এবং ওখানেই ডুববে। এইভাবে ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ডুবছে, ওখানে কার্গো ডুবছে, ওখানে প্যাসেঞ্জার লঞ্চ ডুবছে, এরকম কিন্তু ডুবাডুবি হয়েছে। ফলে একটা ব্রিজ, সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই ব্রিজটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। ব্রিজের সাথে ব্রিজ ব্যবস্থাপনা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এন্ড সেটা হয়ে থাকলে তো ভালো, না হয়ে থাকলে এখন থেকে এই ব্যাপারে আমাদেরকে কনসাস হইতে হবে এবং সেই ব্যাপারে উদ্যোগও গ্রহণ করতে হবে। ধন্যবাদ। জি জি আমি আবার আসছি জনাব আমিনুর রসুল বাবুলের কাছে। চৌধুরী আশিকুল আলম বলছিলেন যে এই উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করে, আবারও গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় উত্থাপন করেছেন। তার মধ্যে অন্যতম একটি হলো ছোট ছোট নৌরুট গুলো বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যাবে যদি এখনই বিকল্প চিন্তা না করা হয়। আরেকটি বিষয় উনি বলেছেন যে মাওয়ায় যে উল্লেখযোগ্য সংখ্যক ফেরি চলাচল করে, সেই ফেরির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এই ফেরিগুলো যদি এখনই কোন জায়গায় প্লেস করা হবে, অর্থাৎ কোন রুটে চলবে, একটি পরিকল্পনা নেওয়া না হয়। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে উত্তরবঙ্গের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ মানে যে জাহাজে করে আরিচা বাঘাবাড়ি নৌপথে যেসব জাহাজে বিশেষ করে সার, জ্বালানি তেল পরিবাহিত হয়, এই রুটগুলো সচল রাখার স্বার্থে পদ্মা ব্রিজের নিচে 12 মাসই অর্থাৎ সার্বক্ষণিকই তদারকি এবং ড্রেজিং করতে হবে, যাতে করে পানির প্রবাহ বাধাগ্রস্ত নয়। অর্থাৎ তিনি একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উপর জোর দিয়েছেন। এ ব্যাপারে আপনার কি অভিমত জনাব আমিনুর রসুল বাবুল? আশিক ভাই খুব ভালো কতগুলি প্রশ্নের অবতারণা করেছেন এবং সাথে কিছু সমস্যার সমাধানের কথা বলেছেন। আমি সেভাবেই এগোতে চাই। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমার তো 24,000 কিলোমিটার নৌপথ ছিল, সেটা তো এখন শুকনো মৌসুমে 3,500 আর বর্ষা মৌসুমে 5,000। তাহলে আমি তো আমার নৌপথ অনেক আগে হারিয়ে ফেলেছি, এবং নৌপথগুলি কিভাবে হারিয়ে ফেলেছি এটা এখন আর আলোচনার প্রয়োজন রাখে না, কারণ আমরা নৌপথটাকে এত বেশি ইগনোর করেছি, যার জন্য নৌপথগুলি আমাদের বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের সামনে কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ আছে, আবার কিছু সম্ভাবনাও আছে। নৌপথের যে সিলটেশন হচ্ছে, এটা কিন্তু পদ্মা সেতুর কারণে শুধু সিলটেশন হবে তা না। নৌপথ যেহেতু ভাটি অঞ্চল, আমাদের নৌপথে পলি পড়বে এবং নৌপথগুলি সচল রাখার জন্য প্রতিনিয়ত ড্রেজিং করতে হবে। এটা দীর্ঘদিনের আমরা আন্দোলন সংগ্রাম আমরা করছি এবং নৌপথকে সচল রাখার জন্য। এখন আমাদের হাতে কি আছে? আমাদের হাতে কয়েকটা বিষয় আছে।
আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে এই সেতুর কারণে যে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটছে, কিন্তু সাথে যেই মানুষগুলির জীবন জীবিকার মানে যে নৌপথের যে সমস্ত নৌযান চলতো, এগুলি যখন বন্ধ হয়ে গেছে, এদের জীবন জীবিকার মধ্যে এক ধরনের বাধাগ্রস্ত হয়েছে এবং তারা হারিয়ে গেছে আমাদের এই শ্রমবাজার থেকে। এই যে এখান থেকে শুধু না, আপনি যদি বলেন যে আমাদের যে 24,000 কিলোমিটারের যে নৌপথের যে চাকা ছিল, এখান থেকে যেহেতু আমার 19,000 কিলোমিটার নৌপথ নেই, তাহলে এই 19,000 কিলোমিটারে যেই মানুষগুলি এই ব্যবস্থাপনার সাথে ছিল, এরাও তো হারিয়ে গেছে আমাদের। তাহলে আমাদের এই যে হারিয়ে গেছে এই মানুষগুলি এখন কোন জীবিকা কোন জায়গায় গেছে, এটার কোনো রাষ্ট্রের কিংবা কোনো গবেষকদের কোনো তথ্য উপাত্ত কিংবা গবেষণা নেই। তবে আমাদের সামনে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন আমাদের কাছে, রাষ্ট্র একটা পরিকল্পনা আমাদের কাছে হাতে দিয়েছে। সেখানে যদি আমরা বলি যে ডেল্টা প্ল্যানে কিন্তু অনেক অঞ্চলকে ভাগ করে যে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনায় নৌপথ একটা বড় অবস্থান করছে সেখানে, এবং অনেকগুলি এভিনিউ তৈরি করেছে। আপনি জানেন যে খুব দ্রুততার সহিত যেন বাংলাদেশের নৌপথগুলি পুনরায় আগের জায়গায় যেতে পারে, সেরকম একটি প্রস্তাবনা আছে। এবং সেই প্রেক্ষিতে আমাদের নৌ খাতকে সচল করার জন্য ইতিমধ্যে ড্রেজিং শুরু হয়েছে। আমরা কিছু নৌ রুট আমরা উদ্ধার করতে পেরেছি। সেইভাবে যদি আমাদের এই পরিকল্পনাগুলিকে আমরা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলি করতে পারি, এবং এটার সাথে তো সরকার নয়, এটার সাথে আমাদের যারা স্টেক হোল্ডার, আমি মনে করি যারা যে সমস্ত স্টেক হোল্ডার সম্পৃক্ত, তাদেরকে বেশি সচল হতে হবে এখানে। এটা নৌযান মালিক, নৌযান শ্রমিক, আমাদের মতো যারা আন্দোলন সংগ্রাম করি, তারা, গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা, বুয়েট থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু প্রতিনিয়ত এই ডেল্টা প্ল্যানকে ফলো আপ শিট করে মনিটরিং করে সরকারকে জানিয়ে দিতে হবে যে এই জায়গাটা আমাদের সম্ভাবনার জায়গাটায় সমস্যা দেখা দিচ্ছে, আমাদের এই সমস্যাটা দ্রুত উত্তরণের প্রয়োজন আছে। এবং সেই হিসেবে যদি আমরা বদ্বীপ পরিকল্পনাকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের নৌ যোগাযোগের যে জায়গাটা আমাদের জন্য থ্রেট, সেটার সমস্যার সমাধান হতে পারে। আমাদের জন্য নতুন করে একটা থ্রেট আছে, যেটা বদ্বীপ পরিকল্পনা প্রণয়ন করার সময় আমাদের এই পরিকল্পনা এই থ্রেটটা ছিল না। সেটা হলো, জানেন, এই গত 1-2 মাসের মধ্যে চায়না এবং ভারত দুটো বাদ দেওয়ার পরিকল্পনা করেছে, এবং বাদ দেওয়ার ফলে বাংলাদেশের যে পানি প্রবাহ, এখন যে পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, তার চেয়ে আরো বেশি খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে আমাদের। তাহলে আমাদের এই জায়গাটা কি হতে পারে, মানে আমাদের জন্য বড় থ্রেট এখন, যদি তারা তাদের এই বাঁধগুলি দিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু আমার যে এখন যে 5,000-5,500 কিলোমিটার আমার নৌপথ আছে, সেটাও বাধাগ্রস্ত হবে। শুধু বাধাগ্রস্ত হবে না, আমরা খুব ভয়াবহ বিপদের মধ্যে পড়তে পারি। সেই আলোকে আমাদেরকে মাথার মধ্যে এখন তাকে রাখতে হবে, ডেল্টা প্ল্যানের সাথে এটাকে সম্পৃক্ত করে আমাদের যে কূটনৈতিক এবং যে নদী যে সংযোগ, এই সংযোগের আন্তর্জাতিক যে চুক্তি, সেই চুক্তির ব্যাপারে বাংলাদেশকে খুব সোচ্চার হতে হবে। এবং এটা দুটো দ্বিপাক্ষিক নয়, এটা একটা আন্তর্জাতিক বিষয় বলে আমি মনে করি। কারণ আমরা দ্বিপাক্ষিক আলোচনা করতে যেয়ে আমাদের পানির প্রবাহটা আমরা হারিয়েছি, সেটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে আমি আগেও প্রশ্ন অবতারণা করেছিলাম, সেটা হলো যে আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, আমাদের যোগাযোগ, ট্রান্সপোর্টেশনের যে যোগাযোগ, এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে তুলতে হবে। নৌ যোগাযোগ, সড়ক যোগাযোগ, বিমান এবং রেল, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে দিয়ে কিন্তু আমাদের, কারণ কাউকে ফেলে কাউকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় না, বিষয়টা হলো রাষ্ট্রের এবং জনগণের সেবা। এটার সাথে অর্থনীতি এবং সেটার সাথে মানুষের জীবনযাত্রা এবং জীবনমান, কর্মসংস্থান সবকিছু সম্পৃক্ত। সেই হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, সেটা হলো যে আপনারা জানেন যে ব্রহ্মপুত্রের উপরে শম্ভুকুণ্ড ব্রিজ দেওয়ার পরে এই একই সাথে উজানের পানির সরবরাহ না থাকাতে এবং শম্ভুকুণ্ড ব্রিজের যে এখানে ড্রেজিং না করা ফলাতে আপনার পুরো ব্রহ্মপুত্র ওখানে মৃত ঘোষণা করা হয়েছে। এখানে কোনো এখন নৌ যোগাযোগ কিছুই নাই, এখানে প্রচুর চর পড়ে গেছে এবং সেই চরের মধ্যে এখন ধান খেতে পরিণত হচ্ছে এবং চাষবাস করে। আমাদের এইভাবেই কিন্তু আমাদের নৌ এবং নদীগুলিকে আমরা ধ্বংস করে ফেলেছি, যার জন্য এই প্রশ্ন অবতারণা এই জন্য করলাম যে ব্রহ্মপুত্রকে আবার পূর্বের অবস্থায় ফেরত আনার জন্য কিন্তু ডেল্টা প্ল্যানে বলা আছে। আমরা শুধু ব্রহ্মপুত্র নয়, আমাদের সমস্ত নৌ এবং আমাদের নদীগুলিকে আমরা সচল রাখতে চাই। সেইটাই যদি করতে পারি, আমি যেটা বলছি যে আসলে নৌ যোগাযোগ আমাদের জন্য কখনো থ্রেট না, এটা আমাদের জন্য আশার আলো। আমরা ভবিষ্যতে আমাদের সাশ্রয়ী এবং যোগাযোগ ব্যবস্থার যে চিন্তা, পরিবেশ বান্ধব, আমরা সেটার দিকে ধাবিত হওয়া উচিত। কারণ পৃথিবীতে এখন হলো প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে আমাদেরকে টিকে থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমির রসুল বাবুল।
চৌধুরী আশিক আলম, আপনার কাছে তো একদম একটা পয়েন্ট আমি ভুলতে গেছি, সেটা হলো যে আপনার কাছে আবার আসবো, শেষবারের মতো আবার আপনার কাছে আসবো। আচ্ছা। চৌধুরী আশিক আলমের কাছ থেকে আমি তার শেষ কথাটি, আজকের মতো শেষ কথাটি আমি দর্শকদের শোনাতে চাই। এবার দাদা, আহ, এই এই নৌপথের সম্ভাবনা এগুলো বিভিন্ন আলোচনা হয়েছে, আমি ওই আলোচনায় যাচ্ছি না। আসলে রসুল ভাইয়ের একটা কথাই ধরি, যে 24,000 কিলোমিটার থেকে 5,000 কিলোমিটার বা 3,000 কিলোমিটার 3,500 কিলোমিটারে আসলেও আমাদের নৌযানের সংখ্যা কিন্তু বাড়ছে। নৌপথ কমলেও নৌযানের সংখ্যা কিন্তু বাড়ছে। তো নৌযানের সংখ্যা বাড়ছে, কিন্তু এক ধরনের নৌযান শেষ হয়ে গেছে, নতুন ধরনের নৌযান সেখানে রিপ্লেস হয়েছে। অর্থাৎ শেষ বলে পুরা শেষ হয় নাই, কিন্তু মূলত শেষের পথে। তো যে জিনিসটা আসতেছে এখন, কি চ্যালেঞ্জে আমরা আসছি, যে বিজনেস কম্পিটিশনে এসে আমরা দেখতেছি চট্টগ্রাম পোর্টে, মোংলা পোর্টে, নোয়াপাড়ায় যান, বিভিন্ন নদী বন্দরে যাই, দেখবেন যে আসলে নৌ জটের সৃষ্টি হয়েছে। আমি মাঝে মাঝে বলি যে আমাদের যে পরিমাণ নৌযান হয়েছে, পণ্যবাহী নৌযান, সেগুলো যদি লাইন দিয়ে দাঁড় করায় দিয়ে হেড লোড আনলোড করা হয়, তাহলে সমুদ্র বন্দর চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ইজিলি আপনি মানে জাহাজ না চালায়, তেল খরচ না করেই মাল নিয়ে আসতে পারবেন। খালি আমাদের দেশের বেকার সমস্যার সমাধান হবে। এই যে নৌজট, এই নৌজটটা দুইটা কারণে হচ্ছে। একটা হচ্ছে আমাদের প্ল্যানিং নাই, ফলে আনপ্ল্যানিং নৌযান নির্মিত হচ্ছে, এটা একটা জটিলতা সৃষ্টি করতেছে। আর একটা হচ্ছে ইল কম্পিটিশন, অর্থাৎ ব্যবসায়ীরা তাদের মোটিভ থেকে গ্রুপ লিমিটেড কোম্পানি, বড় বড় জায়ান্টরা, তারা এক ধরনের ব্যবসা ট্রেড অপারেশন করতেছেন, অন্য সাধারণ জাহাজ মালিকরা তাদের ট্রেডের অপারেশনের ঝুঁকির মধ্যে পড়তেছে। এই কারণে যদি নৌজট হচ্ছে। আমরা প্রথম থেকে বলে আসছি যে নৌজট হলে পোতাশ্রয় লাগবে, কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন ইম্পর্টেন্ট সিপোর্টে জাহাজগুলা কিন্তু ঝুঁকিতে থাকে এবং চ্যানেলগুলাও ঝুঁকির মধ্যে আছে। তো এই যে অনেকগুলা জিনিস আছে যেটা আসলে নৌপথকে নিয়ে আমাদের সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। আরেকদিকে হচ্ছে বেআইনি নৌ চলাচলের কিন্তু একটা প্রভাব আছে এই সমুদ্র বন্দর গুলাতে, যে নৌযানগুলো ঝুঁকিপূর্ণ, সেই নৌযানগুলো যেও কিন্তু মাল খারাপ হচ্ছে। এটা কি বিভিন্ন ব্যবসায়ীদের অতি মুনাফার লোভের কারণে এটা হচ্ছে। কিন্তু আসলে এত ল এনফোর্সেস এজেন্সি আছে, বন্দর কর্তৃপক্ষ আছে, বারবার বলার পরেও কিন্তু এটা কিন্তু হচ্ছে না। এই জায়গা থেকে যেটা বলতে চাই, অন্য বিষয়গুলো আলোচনায় আসছে, নৌপথের যে সামগ্রিক, আমি প্রথম থেকেই আপনার সাথে আমাদের এই মিডিয়ায় আলোচনায় প্রথম থেকেই একটা জিনিসই বলছি, আমরা যারা কাজ করি, সরকার আমাদেরকে কবে সমন্বিত করবে তা আমরা জানি না, কিন্তু আমরা যারা কাজ করি, মিডিয়ায় কাজ করি বা নৌযানে কাজ করি বা নৌপথে কাজ করি, এদের চিন্তাগুলোকে একত্রিত করার জন্য আমাদের একটা সমন্বিত প্ল্যানিং দরকার, যেটা নিয়ে আমরা ক্যাম্পেইনে নামবো, এজিটেশনে নামবো, প্রয়োজনে মুভমেন্টে নামবো। তাহলেই কিন্তু বাংলাদেশে একটা ফলাফল তৈরি হবে। কারণ আমাদের এই ফলাফল পেতে গেলে আমাদের রাষ্ট্রের যে সিস্টেমে চলে, তাতে সবচেয়ে শীর্ষে যিনি আছেন, তার কাছে আমাদের ওয়েভ, আমাদের যে ভয়েস, এটা পৌঁছতে গেলে পারে অনেক ধরনের অ্যাক্টিভিটি আমাদের প্রয়োজন আছে। তিনি অবশ্যই কনসাস, কেন আমি আমার দাবি পাওয়ার ক্ষেত্রে দেখছি যে রাষ্ট্র সেই ক্ষেত্রে নেগেটিভ রোল প্লে করে নাই, পজিটিভ রোল প্লে করেছে। কিন্তু সেই পজিটিভ রোল নিতে যে আমাদেরকে অনেক ঝুঁকিপূর্ণ জায়গা কিন্তু অতিক্রম করতে হয়েছে, যেটা সামনাসামনি হয়তো মায়ের পিঠ আমরা খাই নাই, কিন্তু এখনো অনেক থ্রেটের মধ্যেই কিন্তু আমরা আছি। সেটা তো সরকারের কাছ থেকে না খায়, কিন্তু থ্রেট কিন্তু এই শিল্পের উদ্যোক্তাদের কাছ থেকে খাচ্ছি। তারা চিন্তা করতেছে না যে এই শিল্পে যারা কর্মে নিয়োজিত এই শ্রমিক, এই নাবিক, এরা ছাড়া যে শিল্প অচল, এই জায়গাটা যে এই নাবিকরা খুব ভালো করে বোঝে এবং সেটা যে অ্যাক্ট করতে পারে, সেই জিনিসটা কিন্তু চিন্তা করে। এই যে নাবিকদের এই বোঝাপড়ার জায়গাটা, সেই জায়গাটাকে পজিটিভ কাজে লাগানোর জন্য, খালি দাবি দেওয়া, অর্থনৈতিক দাবি দেওয়ার কাজে না লাগায়, রাষ্ট্রের মূল যে স্রোতধারা, সেই মূল স্রোতধারায় তাদেরকে যে জিনিসগুলো এস্টাবলিশ করলে পারে আসলে নৌ ব্যবস্থাপনাটাকে নিরাপদ, শান্তিপূর্ণ এবং রাষ্ট্র উন্নয়নের সহযোগী হিসাবে সামনে আসতে পারে, ঝুঁকির মধ্যে না পড়ে এটা ঝুঁকি উত্তরণে ঘটানোর মতো পরিবেশে যেতে পারে, সেই ব্যাপারে দাদা আমরা কাজ করতে চাই। খালি অর্থনৈতিক দাবি আদায় না, শ্রমিকদের দিতে হবে জিন্দাবাদ মুর্দাবাদের মধ্যে না, যে এখনই সময়, প্রপার টাইম। এখন আপনাকে আমি বলছিলাম যে কোভিড তো যাবে না, কারণ এটা আরো সময় নেবে, কারণ নতুন নতুন রূপে কোভিড আসতেছে। ফলে জীবনে ঝুঁকির মধ্যে ভার্চুয়ালের জায়গায় অ্যাকচুয়াল। আমরা যদি, রসুল ভাই তো কোভিড মুক্ত, আপনি কি মুক্ত হয়েছেন জানি না, আমি অন্তত আছি। এই 3-4 জন লোক যদি আমি এখনো আনআইডেন্টিফাইড। আমিও আনআইডেন্টিফাইড, আমি টেস্ট করছি, আমার কাশি হয়েছিল, আমি নেগেটিভে পড়ছি। তো এখন এই জায়গাটায় যদি আমরা মানে, যেহেতু এখন আমরা ট্রেড ইউনিয়ন করার কারণে নিজের বিভিন্ন মিটিং এ বসতেছি, বলে আমরা 3-4 জন লোক অন্তত বসে যদি
একটা বুলেট পয়েন্টে আমরা কালকেই আপনার তৈরি সঙ্গে করতে পারি। কালকেই ওভার টেলিফোনে আপনার সঙ্গে আমি রসুল ভাই আমরা আপনার সঙ্গে আলাপ করব বিষয়টা নিয়ে। কারণ এখন আমাদের মন্ত্রীও কনসার্ন মিনিস্টারও অ্যাক্টিভ, আর গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার তো এই ব্যাপারে অ্যাটেন্টিভ আছে, তাহলে আমরা এই সুযোগটা নিতে পারি। আমাদের বিআইডব্লিউ এর চেয়ারম্যান মহোদয় এবং নৌ ওনারা পজিটিভ, ডিজি শিপিং ও পজিটিভ, যথেষ্ট, ওনারা দুইজনই যথেষ্ট পজিটিভ এবং অ্যাক্টিভ, পজিটিভ এবং অ্যাক্টিভ। এখন একটা প্রপার টাইম, আমি সেই জন্যই বললাম এটা একটা প্রপার টাইম। এখন আমরা কিন্তু অনেক জিনিস টেলিফোনে আলাপ করে একটা ডেট ঠিক করে আমরা বসার চেষ্টা করব। তো চৌধুরী আশিক আলম, আজকের মতো আপনাকে এখানে রসুল ভাইয়ের একটু কথা বাকি ছিল, আমরা রসুল ভাইয়ের কথাটা শুনে আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানবো। জনাব আমিনী রসুল বাবুল। ধন্যবাদ। আমি শেষ করতে চাই দু এক মিনিট দিয়ে। সেটা হলো আপনি জানেন আমি সম্প্রতি চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া এবং ভোলার প্রত্যন্ত অঞ্চলে নৌ যোগাযোগটা আবার পর্যবেক্ষণ করার জন্য গিয়েছি। এখানে প্রশ্ন আসছে যে আমাদের এই পদ্মা ব্রিজ কিংবা এই ব্রিজগুলো হওয়ার ফলে এখানকার যে নৌযানগুলি, সরকারি যান এবং এগুলি, দুর্ভাগ্য হলো সত্য, আমি সন্দ্বীপে এবার নৌ যোগাযোগের অবস্থা দেখে আমি সন্দ্বীপের ছেলেকে আমি নিজে খুব বিব্রত এবং খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি সেখান থেকে আসতে হয়েছে। এত অবনতি ঘটেছে সেখানকার নৌ যোগাযোগ। আপনি জানেন যে সন্দ্বীপের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের হলো দ্বিতীয় স্থানে রয়েছে, অথচ এই মানুষগুলিকে একটা মানে চরম অবহেলার মধ্যে দিয়ে নৌ যোগাযোগটা রয়েছে। এখানে যদি এই যে ফেরি সার্ভিস গুলি আছে এগুলি সন্দ্বীপের কানেক্টিভিটি দিতে পারে। একই অবস্থা হলো আপনি হাতিয়াতের একই অবস্থা, হাতিয়া এবং হাতিয়ার বিভিন্ন চরগুলিতে। আমি ভোলাতে এবার যে করুণ অবস্থা দেখেছি, বিভিন্ন চরগুলিতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কান্ট্রি বোর্ড দিয়ে আসা যাওয়া করছে। এই জায়গাগুলিতে এই প্রতিদিন হাজার হাজার মানুষ কিন্তু সেখানে আসা যাওয়া করে। পদ্মা ব্রিজে যেরকম হাজার হাজার মানুষ, এখানে হাজার হাজার মানুষ সেই জায়গায় এই নৌ যোগাযোগ এটার মধ্যে আছে। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো কি যে এই যে ফেরি, আপনাকে বলি চট্টগ্রাম থেকে বরিশাল, ভোলায় যে আপনার ট্রাকের যে পণ্য পরিবহনগুলি করা হয়, 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন মধুচন্দ্রী ঘাটে পড়ে থাকে। আবার এই বেড়া এসে আবার 15 দিন, মানে কোনো ট্রাক নাকি এবার শুনলাম যে তারা 1 মাসও এইভাবে পড়ে থাকে। আপনার যদি এই পণ্য পরিবহনের সাথে যদি এই ফেরিগুলিকে এখানকে দেওয়া হয়, তাহলে লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল এবং আপনার পটুয়াখালীর এই যোগাযোগটার চমৎকার একটা সমন্বিত হবে। আমি জানি না এটা আমাদের সমুদ্র পরিবহন অধিদপ্তরের দৃষ্টিতে আছে কিনা। এটা আমাদের একটা প্রস্তাব যে তারা যেন এই জায়গাটায় এই ফেরিগুলি দ্রুততার সহিত সেই জায়গাগুলিকে দিতে পারে। এটা বলে আমি শেষ করতে চাই। আমরা খুব আশাবাদী মানুষ, আশা নিয়েই বেঁচে আছি এবং আমরা আশা করি যে পরিকল্পনার কথা আমরা বলেছি, এটা আমাদের নীতি নির্ধারকরা এই ব্যাপারে সোচ্চার হবেন, পরিকল্পনা নিয়ে আগাবেন। আর আশিক ভাই যেটা বলছে, এর আগেও প্রস্তাবনা ছিল, চলুন আমরা বসে আমাদের নীতি নির্ধারকদের সাথে আমাদের প্রস্তাবনাগুলি দিই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আমিনী রসুল বাবুল, ধন্যবাদ চৌধুরী আশিকুল আলম। সুপ্রিয় দর্শক, আপনাদের পক্ষ থেকে বেশ কিছু মতামত এবং প্রশ্ন এসেছে, যেগুলো সময় স্বল্পতার কারণে এখানে উপস্থাপন করা গেল না। এছাড়া অনেকগুলো বিষয় আপনারা এখানে আপনাদের মন্তব্যে তুলে ধরেছেন, যেগুলো আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পৃক্ত নয়, তবে নৌ পরিবহন ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী আপনাদের প্রস্তাবনা। আমরা আশা করি এসব বিষয় নিয়ে আগামীতে আরো আলোচনা হবে। আমরা সবাই চাই নদীমাতৃক বাংলাদেশে নৌ পরিবহন ব্যবস্থাই হোক যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম, এবং এই নদ নদী সহ প্রাকৃতিক পানি সম্পদ সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং এর সুষ্ঠু ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে উঠুক সুজলা সুফলা। এই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে শহীদ 30 লাখ বীর বাঙালি এবং সম্ভ্রম হারা 2 লাখ মা বোনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 15 আগস্ট কালো রাতে যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন। একই বছরের 3রা ডিসেম্বর নির্মম জেলের তার শিকার হয়েছিলেন যে 4 জাতীয় নেতা সহ বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন, সমাজ প্রগতির লড়াইয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, স্বজন পরিবার বর্গকে নিরাপদে রাখুন। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।